সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, হুমায়রা আক্তার আদিবা লিখছো, অনেকদিন পরে আপনার ক্লাস অনেক মিস করছি। আচ্ছা, কোন স্যারকে মিস করছো হুমায়রা, আমাকে একটু জানাও। বাড়ি সাইদা তাহারা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি ভালো আছি। জুনায়েদ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আমিও আছি ভালো। তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। লাবিবা, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া, আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তুবা, আফিয়া হলো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, বলো তো আমার নাম কি, কে বলতে পারবা? জুনায়েদ, ওকে, ভেরি গুড, সব ক্লিয়ার, ওকে, ওয়াও, ঠিক আছে। সাইদা, আমার নামটা মনে রাখার জন্য। সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দেখি, আদির, ওয়ালাইকুম আসসালাম আদির, তোমার কি অবস্থা? আরিনা, আমি আছি আরিনা, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? ওয়াও, লাবিবা, আঙ্কেলকে আমার সালাম জানাইও। ওকে, আদিবা, থ্যাংক ইউ আমার নামটা মনে রাখার জন্য। জুনায়েদ, থ্যাংক ইউ। আফিফা, হয়তোবা করেছে অথবা করোনা, এরকম কিছু একটা হবে, কারণ আমি এর আগে একবার বিজ্ঞান ক্লাস নিয়েছিলাম। অনেকদিন পরে খুব সৌভাগ্য হয়েছে তোমাদের সাথে আবার বিজ্ঞান ক্লাস করার। সিমরান, ওয়ালাইকুম আসসালাম। চলো, আর আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। ঠিক আছে, আমরা আচ্ছা, অনেকে কমেন্ট করছো, স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। চিনি না, কিন্তু রুটিনে নাম দেখেছি। ওকে, সাইদা, ওকে, জুনাইদ প্রথম ক্লাস, লাবিবা আপনার ক্লাস ফার্স্ট টাইম করছি। ওকে, তো চলো, আমরা যেহেতু আজকে আমার ক্লাসটা ফার্স্ট টাইম করছো, আমি অনেক বেশি এক্সাইটেড, যেহেতু তোমাদের সাথে আমার ফার্স্ট টাইম আজকে ক্লাস। তোমরা একটু কষ্ট করে, আরাফুল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো, আশা করি আমি ভালো আছি। আচ্ছা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, যারা যারা কমেন্ট করছো এখন আপাতত একটু কমেন্ট করা অফ করে দাও। ঠিক আছে, আমরা ক্লাসটা একটু করি, ক্লাসের মাঝখানে আমরা কথা বলবো। ঠিক আছে, তারপরে তোমাদের কাছে শুনবো যে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো, আমরা গল্প করব। আচ্ছা, তো চলো, প্রথমত যে এডু পরিবারের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে তোমরা আমাদের প্রতি, আমাদের পরিবারের প্রতি আস্থা রেখেছো, এবং আমরা তোমাদের ইনশাল্লাহ যে আস্থার কোনো রকম ব্যত্যয় ঘটতে দিব না। আমরা খুব আশাবাদী, বিশেষ করে আমি খুব আশাবাদী যে তোমরা তোমাদের এই মাধ্যমিক লাইফটা আমাদের এই এডু পরিবারের সাথেই কাটিয়ে দিবা, এবং আশা রাখছি যে তোমরা অবশ্যই কাজটা করবা। তো এডু পরিবারে একটা স্লোগান রয়েছে, স্লোগানটা হলো সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। মাত্রই যে কথাটা বললাম, যে তোমরা মাধ্যমিক পার করবা, একই সাথে আমাদের সাথে উচ্চ মাধ্যমিকও তোমরা পার করবা, এবং আমরা যদি সামনে আমাদের এডু পরিবার যদি অ্যাডমিশন টেস্টের যদি কোনো কোর্স লঞ্চ করে, সেখানেও তোমরা যুক্ত থাকবে আশা করি, এবং আমাদের টিচার্স প্যানেল অনেক অভিজ্ঞ, আশা করি যে তোমরা উপকৃত হবা। ঠিক আছে, তো চলো কিছুক্ষণ আমরা একটু কথাবার্তা একটু কম বলবো, আর আমরা ক্লাসটা করব। ঠিক আছে, আমার পরিচয় আমরা মোটামুটি ভাবে সবাই জানি যে আমার নাম প্রিন্স, তোমাদের প্রিন্স স্যার। ওকে, তো চলো, আজকের যে ক্লাসটা, বিগত যে ক্লাসটা নিয়েছেন, এই ক্লাসটা তোমাদের মুক্তি মিস নিয়েছিলেন। ঠিক আছে, পরবর্তী লেকচারটা আমি দিচ্ছি, আজকে সেকেন্ড লেকচার যাচ্ছে তোমাদের। চ্যাপ্টারের নাম কি বলতো? চ্যাপ্টারের নাম হলো তোমার উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। ঠিক আছে, তোমাদের মিস মোটামুটি ভাবে উদ্ভিদ এবং প্রাণীর কোষ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। আজকে আমি তোমাদের আমাদের যে সেল, আমাদের যে কোষ রয়েছে, সেই কোষের যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটাকে বলা হয় নিউক্লিয়াস, যেটাকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়,
প্রাণকেন্দ্র কোন সেন্সে আমরা বলতে পারি? এই সেন্সে বলতে পারি যে আসলে এই নিউক্লিয়াস না থাকলে আমাদের সেল কোনোভাবেই এক্সিস্ট করতো না, মানে সেই সেলের কোনো রকম অস্তিত্বই থাকতো না। ঠিক আছে, তো সর্বপ্রথম এটা বোঝার আগে যেহেতু খুবই ছোট লেকচার আজকে আমাদের, যে নিউক্লিয়াসের গঠনটা আছে আর তোমার হলো আমাদের দেহে আসলে কোষের কিরকম ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আমাদের ছোট্ট একটা লেকচার। এই তো, তারপর আমাদের এই চ্যাপ্টার শেষ। তো শুরুতে আমি কিছু এদিক সেদিক কথাবার্তা বলি। কিরকম এদিক সেদিক কথাবার্তা মিনস যে বইয়ের বাইরে কিছু কথাবার্তা বলি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কিরকম, যে এই যে আমি মাত্র কথাটা বললাম যে সেলকে কেন প্রাণ কেন্দ্র বলা হয়, তো সেলের ইংলিশ টার্মস আমরা সবাই, মানে কোষের ইংলিশ টার্মস সবাই জানি আমরা, যে সেল, এটাকে কোষ বলতে পারি, ঠিক আছে, বাংলায়। আচ্ছা গেল। এরপরে কথা হলো যে আমাদের জানতে হবে যে কোষ সর্বপ্রথম কে আবিষ্কার করেছিলেন বা তার প্রবর্তককে। কোষের প্রবর্তক আমরা সবাই মোটামুটি ভাবি জানি যে রবার্ট হুক। রবার্ট হুককে কোষের আবিষ্কারক বলা হয়, তাই তো? এই কথাগুলো আমরা সবাই মোটামুটি জানি। আচ্ছা, এখন ঘটনা হলো সেলকে কেন তোমার হলো প্রাণকেন্দ্র বলা হয়। তো সব কোষের মধ্যেই কি এই নিউক্লিয়াসকে কেন সেলের প্রাণকেন্দ্র বলা হয়, সব কোষের মধ্যে কি নিউক্লিয়াসকে পাওয়া যায় কিনা, কথা হলো এটা। দেখো, আমাদের কোষের গঠন দুই শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো তোমার প্রাককেন্দ্রিক কোষ আর একটা হলো সুকেন্দ্রিক কোষ। ঠিক আছে, কোষকে আমরা গঠনের দিক থেকে, মানে নিউক্লিয়াসের গঠনের দিক থেকে কোষকে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। দেখো, আমার সাথে সাথে তোমরা একটু নোট ডাউন করতে পারো, এগুলো একটু বইয়ের বাইরের কথাবার্তা, যেহেতু তোমরা এখন মাধ্যমিক শ্রেণীতে উঠে গেছো, মানে তোমরা এখন বড় হয়ে গেছো। আগে কিন্তু প্রাথমিক শ্রেণীতে ছিল, ক্লাস 5-এ, 6-এ উঠে গেছো, 6-এর শেষের দিকে, অলমোস্ট তোমরা এখন 7 স্টুডেন্ট। সো ইউ হ্যাভ টু নো এভরিথিং হুইচ ইজ ইনক্লুডেড ইয়োর টেক্সট বুক। তোমার হলো সামনের দিকে যে ক্লাসগুলো আছে সেগুলোর মধ্যে যেগুলো আছে এগুলো তোমাদেরকে এখন জানতে হবে। 7-এর, তুমি 6-এ আসো, 7-এরটা জানবা, 7-এ ওঠার পর একটু 8-এরটা কিছু জানবা, 8-এ ওঠার পর 9-10-এরটা কিছু জানবা, 9-10 ওঠার পর 11-12-এরটা কিছু জানবা। তো 11-12-এ যায় কি পড়বা, তখন হলো 11-12-এর জিনিসগুলো তো জানতেই হবে, সাথে কিছু অ্যাডভান্স লেভেলও জানতে হয়। তো কোষের আমরা নিউক্লিয়াসের ভিত্তিতে, নিউক্লিয়াসের গঠন, যেহেতু আজকে নিউক্লিয়াস পড়বো এই জন্য এই কথাটা বলতেছি, নিউক্লিয়াসের গঠন আছে, ঠিক আছে, আমরা যেহেতু আজকে গঠন পড়বো, এই গঠনের ভিত্তিতে আমরা কোষকে কয়টা শ্রেণীতে ভাগ করতে পারি? কোষকে দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। কোষকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? দুটি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা সবাই কি জানতাম? জানলে ভেরি গুড, আর না জানলে আমরা আজকে জেনে নিচ্ছি। আচ্ছা, কিসের উপর ভিত্তি করে? দেখো, সেটা হলো নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। ঠিক আছে, কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের গঠন। আচ্ছা, নিউক্লিয়াসটা কেমন হবে দেখতে, নিউক্লিয়াসের মধ্যে সবকিছু থাকবে কিনা, ঠিক আছে। যেহেতু তোমরা কোষ পড়ে ফেলছো, কোষ আমরা জানি উদ্ভিদ কোষের স্ট্রাকচার একরকম, আবার প্রাণী কোষের স্ট্রাকচার একরকম। প্রাণী কোষে দেখবে বাইরের দিকে লেয়ার থাকে, ঠিক আছে, থাকে কি থাকে না, এটা তোমরা আমাকে বলবা, নাকি উদ্ভিদ কোষে থাকে? এখানে কিন্তু একটা বিশাল কনফিউশন ক্রিয়েট হয় যে প্রাণী কোষে লেয়ার থাকে নাকি উদ্ভিদ কোষে লেয়ার থাকে। ঠিক আছে, তোমরা আমাকে একটু কমেন্টে জানাবা এই এটার পরে আমি যখন বলবো তখন, যে আসলে প্রাণী কোষে লেয়ার থাকে বাইরের দিকে নাকি তোমার হলো উদ্ভিদ কোষে থাকে। তো আমরা কোষ পড়ে ফেলছি, কোষের ভিতরে যে আসলে কি আছে, বিভিন্ন রকম অর্গান আছে না, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আমরা বলি, সেগুলো কি কি ছিল? নিউক্লিয়াস ছিল, রাইবোজোম ছিল, সেন্ট্রিওল ছিল, সেন্ট্রোসোম ছিল, তারপর তোমার হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল, প্লাস্টিড ছিল, অনেকগুলো ছিল, রাইট? তো এইগুলো আসলে সবগুলো ঠিকঠাক মতো থাকলে কেমন হবে, না থাকলে কেমন হবে। ওকে, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আমরা কোষকে দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হলো তোমার সুকেন্দ্রিক কোষ, ঠিক আছে, আরেকটা তোমার হলো প্রাককেন্দ্রিক কোষ। ঠিক আছে। আচ্ছা, সুকেন্দ্রিক কোষে মনে রাখবা যে নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে। সুকেন্দ্রিক কোষে কি থাকবে? নিউক্লিয়াস সুগঠিত থাকবে, এতটুকু আমরা আজকে পড়বো। নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে, ঠিক আছে, নিউক্লিয়াস সুগঠিত। আচ্ছা গেল। আর প্রাককেন্দ্রিক কোষে কি থাকবে? নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে না। ওকে,
সুগঠিত নয়। আচ্ছা, প্রাককেন্দ্রিক কোষ কাদের থাকবে? আর এই নিউক্লিয়াসের সুগঠিত নয় বিধায় কেমন থাকবে বিষয়টা? ধরো নিউক্লিয়াসের যে আমরা স্ট্রাকচার পড়বো, সেই স্ট্রাকচারের অনেক কিছু এই প্রাককেন্দ্রিক কোষে থাকবে না, ঠিক আছে? আর এই তোমার হলো সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক যে সেলগুলো রয়েছে সেখানে তোমার হলো নিউক্লিয়াসের সুগঠিত থাকবে। তো চলো এখন আমরা ফার্স্টে এই নিউক্লিয়াসের একটা স্ট্রাকচার দেখব। দেখো তোমাদের বই এরকম একটা ছবি দেওয়া আছে নিউক্লিয়াসের স্ট্রাকচার। আমরা দেখতে পাচ্ছ যেখানে তোমার বাইরের দিকে একটা লেয়ার থাকে যেটাকে ওয়াল বলি বা মেমব্রেন বলি আমরা। এই মেমব্রেনের মূলত কাজ কি বা নিউক্লিয়াসটা থাকে কোথায়? আমরা জানি আমরা যখন একটা সেলকে চিন্তা করি, একটা সেল তুমি দেখতে পাচ্ছ, সেই সেলের ভিতরে কি থাকে? দানাদার কিছু পদার্থ থাকে। সেই পদার্থগুলোর নাম আমরা কি দিয়েছিলাম? সাইটোপ্লাজম, ঠিক আছে? আবার এখানে দেখবা প্রোটোপ্লাজমের মধ্যে বা প্রোটোপ্লাজমের উপরে দেখবা যে আসলে ভাসমান অবস্থায় কে থাকবে? এই নিউক্লিয়াস থাকবে ভাসমান অবস্থায়, এবং তার চারপাশে কি থাকে? সাইটোপ্লাজম থাকে। এখন ঘটনা হলো এই যে বাইরের দিকের যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এর মূলত কাজ কি? এর মূলত কাজ হলো নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিওলাস আছে, এই যে একটা সার্কেল দেখতে পাচ্ছ না, এই সার্কেলটাকে আমরা কি বলবো? নিউক্লিওলাস বলবো। এই সার্কেলটাকে আমরা কি বলবো? নিউক্লিওলাস বলবো। এবং এই যেখানে অনেকগুলো ফাইবার মানে সুতার মতো পেঁচানো কি একটা বস্তু দেখতে পাচ্ছ না, এটাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। কি বলি? ক্রোমাটিন তন্তু। তো এই নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু যাতে কোনোভাবে বাইরে বের হয়ে যাইতে না পারে, অথবা আমাদের যে কোষের মধ্যে সাইটোপ্লাজম আছে, সেই সাইটোপ্লাজম যাতে কোনোভাবে এই নিউক্লিয়াসে বা সাইটোপ্লাজমের অন্যান্য অঙ্গাণুগুলো যাতে কোনোভাবে নিউক্লিয়াসের ভিতরে না ঢোকে, এই জন্য একটা সুন্দর ব্যারিয়ার হিসেবে কাজ করে এই যে কি এই মেমব্রেনটা, যেটাকে আমরা নিউক্লিয়ার মেমব্রেন বলি। যেটাকে কি বলি? নিউক্লিয়ার মেমব্রেন বলতে পারি। আবার একটা নামকরণ দিতে পারি নিউক্লিয়ার এনভেলপ। এনভেলপ মানে খাম। তো খামের মধ্যে আমরা কি করি বলতো? ধরো তুমি কাউকে একটা চিঠি দিচ্ছ, খামের মধ্যে দিচ্ছ যাতে চিঠিটা অক্ষত অবস্থায় থাকে। তো এই এনভেলপের কাজ হলো এই যে ক্রোমাটিন তন্তু এবং যে নিউক্লিওলাসটা রয়েছে যাতে অক্ষত অবস্থায় থাকে। আচ্ছা, এরপরে দেখো এই যে এখানে ফাঁকা জায়গাগুলো দেখতেছো না, এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এটাকে বলা হয় নিউক্লিয়ার পোর অথবা নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার কি বলতে পারি আমরা? রন্ধ্র বলতে পারি, ঠিক আছে? রন্ধ্র, ঠিক আছে? রন্ধ্র মানে কি? ছিদ্র। নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে? আচ্ছা, নিউক্লিয়ার পোর অথবা নিউক্লিয়ার রন্ধ্র বলতে পারি। আচ্ছা দেখো, অলরেডি আমি এটা বলে ফেলছি যে ফাইবার অথবা সুতার মতো যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলবো? ক্রোমাটিন ফাইবার বলতে পারি অথবা ক্রোমাটিন তন্তু বলতে পারি, ঠিক আছে? ফাইবার অথবা তন্তু বলতে পারি। মাঝখানে কি আছে? এই পুরোটাই তো আসলে নিউক্লিয়াস, আর মাঝখানেরটা হলো নিউক্লিওলাস। নিউক্লিয়াস না, কিন্তু এটা বানানটা কি রকম হবে একটু দেখো। নিউক্লিওলাস, আমার সাথে সাথে তোমরা একটু দেখো। নিউক্লিওলাস, ক্লিওলাস, ঠিক আছে? এটা হলো তোমার কি বানান? নিউক্লিওলাস। আচ্ছা, এর ভিতরে যে ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওলাস ব্যতীত যে জায়গাটা থাকবে সেটাকে বলবো আমরা হলো নিউক্লিওপ্লাজম। এটার নাম কি করব আমরা বলো তো? নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, ঠিক আছে? নিউক্লিওপ্লাজম। আচ্ছা গেল। নিউক্লিয়ার এনভেলপের কথা বলছি বা মেমব্রেনের কথা বলছি, নিউক্লিওলাসের কথা বলছি, ক্রোমাটিন ফাইবারের কথা বলছি, নিউক্লিওপ্লাজমের কথা বলছি, নিউক্লিয়ার রন্ধ্রের কথা বলছি। এই হলো আমার নিউক্লিয়াসের বেসিক স্ট্রাকচার। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকবে একটু বলো দেখি। আমরা বাইরের দিকে যে লেয়ারটা পাবো এটাকে নিউক্লিয়ার মেমব্রেন বলতে পারি অথবা নিউক্লিয়ার এনভেলপ বলতে পারি। ছোট 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 যে ছিদ্রগুলো থাকবে এনভেলপের সাথে সেটাকে আমরা বলবো নিউক্লিয়ার রন্ধ্র অথবা নিউক্লিয়ার পোর, ঠিক আছে? আচ্ছা, এরপর যে সুতার মতো যে জিনিসটা নিউক্লিওলাসের গায়ে লেগে থাকবে সেটাকে আমরা বলবো ক্রোমাটিন ফাইবার অথবা ক্রোমাটিন তন্তু। আচ্ছা, এরপরে দেখো মাঝখানে যে গোল সার্কেলটা থাকবে এটাকে আমরা কি বলবো? নিউক্লিওলাস বলবো, ঠিক আছে? এই তো মোটামুটি ভাবে আমাদের কি স্ট্রাকচার গেল। এরপরে চলো আমরা নিউক্লিয়াসে আসলে কি কি জিনিস আছে।
দেখো একটা নিউক্লিয়াস প্রধানত কি কি জিনিস নিয়ে গঠিত হবে, এই কয়েকটা জিনিস অবশ্যই নিউক্লিয়াসের মধ্যে থাকতে হবে। একটা হলো নিউক্লিয়ার মেমব্রেন, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম এনভেলপ হিসেবে কাজ করে বা ব্যারিয়ার হিসেবে কাজ করে, প্রোটেক্ট করে বাইরের যে কোনো কিছু থেকে, নিউক্লিয়ার মেমব্রেন। এরপরে দেখো নিউক্লিওপ্লাজম, এরপর আছে ক্রোমাটিন তন্তু, ঠিক আছে, এখানে তন্ত্র হয়ে গেছে, এটা হবে তন্তু, ক্রোমাটিন তন্তু, ফাইবার মানে কি সুতা অথবা তন্তু। তারপর দেখো নিউক্লিওলাস, এই চারটা বেসিক স্ট্রাকচার অবশ্যই অবশ্যই থাকতে হবে। যেহেতু তোমরা ছোট ক্লাস, এই জন্য চারটা বেসিকের কথা বলছে। তোমরা যখন একটু 8, 9, 10-এ উঠবা বা 11-এ উঠবা, তখন দেখবা নিউক্লিয়ার রন্ধ্র নিয়ে কথা বলতেছে, ঠিক আছে, সবগুলো নিয়ে কথা বলবে। এইটা চারটা বেসিক। এবার দেখো নিউক্লিওপ্লাজমটা কাকে বলে, যে নিউক্লিয়াসের ভিতরে তরল এবং স্বচ্ছ পদার্থটি হলো নিউক্লিওপ্লাজম। এই দুইটা কথা তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, লিখতে হবে। তরল এবং স্বচ্ছ যে পদার্থটা থাকবেই তাকে আমরা কি বলবো, নিউক্লিওপ্লাজম বলবো। আবার বলতেছি, আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো। তোমরা যদি শুনো ভালো করে, তাহলে বাসা একবার পড়লেই মোটামুটি তোমার মুখস্থ হয়ে যাবে। আমরা বলি আবার, নিউক্লিয়াসের চারটা জিনিস থাকবে। চারটা জিনিস কি কি দেখো, নিউক্লিওপ্লাজম, তারপর থাকবে ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস, এবং তোমার হলো নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু, আর এটা হলো নিউক্লিওলাস। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা একটু ব্যাখ্যা পড়ি, নিউক্লিওপ্লাজম দেখো কি, নিউক্লিয়াসের ভেতর যে তরল স্বচ্ছ পদার্থটা থাকবে সেটা হলো তোমার নিউক্লিওপ্লাজম। এর মধ্যে ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওলাসটা থাকবে, ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিয়াসটা থাকবে, ক্রোমাটিন তন্তু নিউক্লিয়াসটা থাকবে। দেখো আমি কিছুক্ষণ আগে চিত্রের মধ্যে তোমাকে দিলাম, চিত্রের মধ্যে কি ছিল দেখো একটু লক্ষ্য করো। এটা ছিল তোমার হলো নিউক্লিওলাস, আর বাইরের দিকে ছিল এই যে দেখো এইভাবে ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, এই ক্রোমাটিন তন্তু ছাড়া বাইরের দিকে যে ফাঁকা জায়গাটা দেখতেছো, এটা হলো নিউক্লিওপ্লাজম। ওকে, আর নিউক্লিয়ার মেমব্রেনের কথা যদি এখন বলি, নিউক্লিয়ার মেমব্রেন হলো বাইরের দিকের যে স্ট্রাকচারটা আছে, বাইরের দিকের যে লেয়ারটা, বাইরের দিকের যে স্তরটা, এটাই হলো নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনের কাজ কি, নিউক্লিয়াসের ভেতরের যে জিনিসগুলো রয়েছে সেগুলো যাতে কোনোভাবে বাইরের কোনো কিছু দ্বারা যাতে আঘাতপ্রাপ্ত না হয়। ঠিক আছে, এখান থেকে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপটা তাকে বাঁচায়। মেমব্রেনের কাজই হলো যে কোনো আঘাত থেকে প্রোটেক্ট করা। তাহলে নিউক্লিয়াসকে প্রোটেক্ট করতে সাহায্য করে কে, নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, নিউক্লিওপ্লাজমও শেষ। নিউক্লিওপ্লাজম কোনটা আবার বলে দিচ্ছি, ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওলাস ব্যতীত তোমার নিউক্লিয়াসের ভেতরে যা থাকে সেটাই নিউক্লিওপ্লাজম। ওকে, এবং এটা দেখতে কেমন হবে, তরল হবে এবং স্বচ্ছ হবে। ওকে, আচ্ছা আই থিঙ্ক তোমাদের মুখস্থ হয়ে গেছে। এরপরে দেখো নিউক্লিওলাস ছিল। নিউক্লিওলাস কি, নিউক্লিয়াস অলরেডি কথাটা বলে ফেলছি, ভিতরে বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটা, বিন্দু বলতে এখানে কি বোঝাচ্ছে, আমি তো এখানে অনেক বড় করে অণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে তোমাদেরকে স্ট্রাকচারটা বের করে আনা হয়েছে বা বিজ্ঞানীরা বের করছে, রাইট। এখন ঘটনা হলো এটা তো সেলের মধ্যে অনেক ছোট জায়গা নিয়ে থাকে, বিন্দুর মতো দেখতে লাগে। এখন বিন্দুটা দেখতে কিরকম, সার্কেল টাইপ। এই বিন্দুর মতো যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর গায়ে লেগে থাকে বা তন্তুর সাথে লেগে থাকে, এটাকে আমরা, ঠিক আছে, কি বলবো, নিউক্লিওলাস বলবো। ওকে, আচ্ছা ক্রোমাটিন তন্তু কোনটা, এই ক্রোমাটিন তন্তু নিয়ে আমাদের আসলে বিশদ পড়াশোনা। একটু মাঝখানে তোমাদেরকে ইন্টারাপ্ট করি, সেটা হলো যে এই যে আমরা বড় হচ্ছি ধীরে ধীরে, কেউ কেউ আমরা আমাদের বাবার মতো অর্ধেক দেখতে, ধরো নাকটা বাবার মতো দেখতে, তারপর কানটা বাবার মতো হয়েছে, কিন্তু হাইটটা হয়ে গেছে মার মতো, গায়ের কালার হয়ে গেছে মার মতো। এরকম অনেক ভ্যারিয়েশন আছে না, যে আমাকে দেখতে আমার দাদার মতো লাগে দেখতে, আমাকে আমার নানার মতো লাগে, আমাকে আমার মামার মতো লাগে দেখতে, এরকম অনেকে বলে না। এগুলো আসে কিভাবে, এই ভ্যারিয়েশনটা বা এই যে বিবর্তন বা এই যে পার্থক্য, এই পার্থক্যটা আসছে কিসের জন্য, এটার পিছনে আসলে দায়ী কে, এই দায়ী হলো এই ক্রোমাটিন তন্তু। তো ক্রোমাটিন তন্তুকে তুমি যখন খণ্ডিত করো, ভাঙবো, তখন আসলে ক্রোমোজোম পাওয়া যায়। এই ক্রোমোজোম হলো আমাদের দেহের বা আমাদের বংশগতির ধারক ও বাহক। মানে এই যে বংশ পরম্পরায় আমরা যে এক একজন আমাদের বংশের মতোই হই। আমি আমি ডেফিনেটলি আমার দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, চাচা, তারপরে মামা, ঠিক আছে, খালা, এদের বাহিরে গিয়ে কখনোই আমার প্রতিবেশীতে কেমন ছিল বা আমার ধরো আমার দাদার দাদার
এছাড়া আশপাশে ধরো আমার বন্ধুর দাদা কেমন দেখতে ছিল তার মতো নিশ্চয়ই হব না, রাইট? এই যে বংশের পরম্পরায় যে আমরা কি এরকম দেখতে হই, এটার পিছনে দায়ীকে এই যে ক্রোমাটিন। এই তন্তু আছে বিধায় ক্রোমোজোমটা থাকে, আর ক্রোমোজোমটা থাকে বিধায় আমাদের ডিএনএ কিরকম ভ্যারিয়েশনটা আসছে। আচ্ছা, এইগুলো বড় শ্রেণীর পড়াশোনা, সো এত বেশি বলতে চাচ্ছি না। আপাতত মনে রাখো যে নিউক্লিয়াসের ভেতরে সুতার ন্যায়, কিসের মতো, ফাইবার বা সুতার ন্যায় কুণ্ডলী পাকানো খোলা অবস্থায়, কি অবস্থায় থাকবে, খোলা অবস্থায়। আরেকটা কি অবস্থায় থাকবে, কুণ্ডলী পাকানো অবস্থায় থাকবে। যে অঙ্গাণুটি রয়েছে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, কি বলবো, ক্রোমাটিন তন্তু বলবো। এটি জীবের বৈশিষ্ট্যের ধারক ও বাহক। বৈশিষ্ট্য কি করতে পারে, বহন করতে পারে, এবং সেই সাথে সে কি করে, ধারণ করে। সেই সাথে কি করে, ধারণ করে। ধারণ করে কি করবে, রেখে দিবে না, পরবর্তী যে জেনারেশন আসবে সেখানে সে কি করে দেয়, পাস করে দেয়। এই জন্য পরবর্তী প্রজন্মে নিয়ে কি করে সে যায়। এরা কোষের কি করতে পারে, বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে ক্রোমাটিন তন্তুটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা থেকে আমাদের কি গ নাম্বার কোশ্চেন অবশ্যই আসতে পারে। ঠিক আছে, তো আমাদের এই কথাগুলোই লিখতে হবে। কি কথা লিখবো আমরা, যে নিউক্লিয়াসের ভেতরে সুতার ন্যায় কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় যেটি রয়েছে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো, ক্রোমাটিন তন্তু বলবো। তো ক্রোমাটিন তন্তু কি করে, জীবের বৈশিষ্ট্য বহন করে, একই সাথে ধারণও করে। ধারণ করে কি করবে, পরবর্তী প্রজন্মের কাছে পাঠিয়ে দেয়, বা পরবর্তী প্রজন্মে বা প্রজন্মকে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে এদের কাজ কি, এদের কাজ হলো কোষের বৃদ্ধি ঘটানো, কোষের কি, একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, 16টা, 32টা, 64টা। আমরা কোষ বিভাজন যখন বড় শ্রেণীতে পড়বো তখন দেখবা যে আসলে এই যে নিউক্লিয়াস যখন আসলে ডিভাইড হয়, নিউক্লিয়াসের ভিতরে ডিভাইড হওয়ার আগে তোমার এই ক্রোমোজোম ডিভাইড হয়, ক্রোমোজোম আলাদা হয়। এই ক্রোমোজোম আলাদা হইলেই মূলত তখন আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি হয়। আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি হইলেই তখন কেবলমাত্র নতুন কোষ গঠিত হয়। এই জন্য এই যে একদম এত যে মাঝখানে পড়াশোনা না, এটা তো তোমাদের 6 এর জন্য বোঝাটা একটু টাফ। ঠিক আছে, সো এই কারণে তারা একটা কথাই বলছে, এরা মূলত কি করে, কোষ বিভাজন বা কোষকে বৃদ্ধি করে এবং কোষের যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে অথবা ক্রিয়া বিক্রিয়া করতে সাহায্য করে ক্রোমাটিন তন্তু। এই পর্যন্ত আমরা মনে রাখবো, তাহলে আমাদের মোটামুটি ভাবে নিউক্লিয়াসের গঠন সম্পর্কে কি বলা শেষ হয়ে যাবে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা বুঝতে, জুনায়েদ না থাকলে একটু ক্লাস করো, আমরা দিব। স্যার আমি প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, কোষ, গহ্বর, নিউক্লিয়াস নাম ম্যাম দিছিল যে আমি আঁকছি। ভেরি গুড, ওকে বুঝছো। লাইবা আজকে কুইজ আছে না, কুইজ যেহেতু চ্যাপ্টার শেষ, সৃজনশীল এইচডব্লিউ দিব, বুঝতে পেরেছি। আচ্ছা, অনেকে লিখছো। জারিফ, ওয়ালাইকুম আসসালাম জারিফ। ইশরার, আমাদের এই চ্যাপ্টারটা নাই, যাদের নাই তারা বাড়ি হয়ে বের হয়ে যেতে পারো। আচ্ছা, বের হতে পারো, ক্লাস করতে পারো, কোনো সমস্যা নাই। আদিল, ওকে অল ক্লিয়ার, ওকে অল ক্লিয়ার। নরিন, নো প্রবলেম, ভেরি গুড। আরিশা জান্নাত, স্যার কুইজ আছে না, আজকে কুইজ নিব না। ঠিক আছে, আচ্ছা শেষ, এই পর্যন্ত আমাদের শেষ। আমাদের আজকের এই টপিকের যেটা লাস্ট টপিক, এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব, তারপর আমি আবার রিভিশন করব, তোমাদের প্লাস্টিড এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। ঠিক আছে, দেখো জীবদেহে আসলে কোষের ভূমিকাটা কি। আচ্ছা, আমরা জানি যে কোষকে কি বলা হয়, কোষকে বলা হয় জীবদেহের গঠন ও কাজের একক, এবং কোষের আবিষ্কারক হিসেবে আমি বলেছিলাম কার নাম, রবার্ট হুক। এছাড়াও কোষের অনেকগুলো সংজ্ঞা আমাদের বই আছে, এবং ভবিষ্যতে তোমরা যখন উপর শ্রেণীতে যাবা অনেকগুলো সংজ্ঞা পাবা। তার মধ্যে একটা হলো জীবদেহের গঠন ও কাজের একক। তার মানে জীবদেহটা গঠিতই হয় আসলে কোষ দিয়ে। আমরা যদি কোষকে আঁকার চেষ্টা করি, ধরো কোষকে যদি তুমি এইভাবে চিন্তা করো, ঠিক আছে, একটা বেসমেন্টের মতো হয় এরকম। ঠিক আছে, এই তো ধরো এখান থেকে আবার কিছু কোষ তৈরি হয়েছে। ঠিক আছে, ধরো এই যে এখানে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা, এখানে বোঝার একটা জিনিস আছে, বলি, মজার একটা বিষয় আছে। তোমরা ছোট মানুষ, তোমরা প্রতিদিন খেলাধুলা করো, রাইট? প্রতিদিন ব্যথা পাও, তাই না?
আমি যখন তোমাদের মতো ক্লাস 6-এ ছিলাম, স্কুল থেকে বাড়ি এসেই ব্যাগটা রেখে খাবার দাবার খাওয়ার আগেই মনে করো কোথায় চলে যেতাম, মাঠে চলে যেতাম। হ্যাঁ, এরকম ছিলাম। ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, লুকোচুরি খেলতাম, তারপরে তোমার হলো বউচি খেলতাম, মাংসচোর খেলতাম, কুতকুত খেলতাম। এই ধরনের অনেকগুলো খেলা ছিল। তো খুবই মজার ছিল। এখন সেসব খেলা খেলতে গেলে তো ব্যথা পেতাম। দেখো ব্যথা পেলে কি হয়, এগুলো নিয়ে একটু আলোচনা করবো, যেহেতু আমাদের আজকে লেকচার অনেক ছোট লেকচার, সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। দেখো এই যে একটা কোষ আঁকছি, অল্প কিছু কোষ আঁকছি, ঠিক আছে। এখন ঘটনা হলো এই প্রত্যেকটা কোষ মিলাই কি তৈরি হয়েছে, আমরা বলতে পারি কলা তৈরি হয়েছে। আমরা যেই কলাটা খাই আবার সেই কলা না, কিন্তু এটাকে বলা হয় টিস্যু, ঠিক আছে। এটাকে কি বলা হয়, টিস্যু বলা হয়। টিস্যুর আরেকটা নাম কি, কোষ কলা। এটাকে আমরা আরেকটা নামে কিভাবে রাখতে পারি, কোষ কলা, বা শুধু কলাও বলতে পারি, কোষ কলা, টিস্যু বা কোষ কলা। তার মানে টিস্যু কাকে বলতে পারি আমরা, যে অনেকগুলো কোষের সমষ্টি নিয়ে আসলে কি গঠিত হয়, টিস্যু গঠিত হয় বা কোষ কলা গঠিত হয়। এটা আমরা এখানে একটু লিখতে পারি, ঠিক আছে। অনেকগুলো কোষের সমষ্টি, অনেকগুলো কিসের সমষ্টি, কোষের সমষ্টি। ওকে, আচ্ছা, এই তো গেল আমাদের হলো কি, টিস্যু। এখন ঘটনা হলো যে যেটা বলতেছিলাম, মজার বিষয় তোমরা জানো কিনা, আমাদের কিন্তু প্রতিদিন অনেক কোষের মৃত্যু হয়, ঠিক আছে। এই যে আমরা যখন মানুষ মারা যাব, ঠিক আছে, তখন কি হয়, বেশ অনেকক্ষণ যাবত কিন্তু আমাদের চোখ কিন্তু সচল থাকে। ব্রেইন যদিও বন্ধ হয়ে যায়, চোখ কিন্তু অনেকক্ষণ সচল থাকে। আমাদের সেলগুলো প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত মারা যাওয়ার পরও সচল থাকে। এই কারণে দেখবা যারা গরু জবাই করা দেখছো, তারা দেখবা যে অনেক সময় গরু জবাই করারও 15-20 আধা ঘন্টা পর দেখবা যে গরুর কি বলে মাংসগুলো কিন্তু লাফাচ্ছে। ওকে, তার মানে 15 থেকে 20 মিনিট ডাক্তারিরা বলে বা ডক্টররা বলে যে 15 থেকে 20 মিনিট পর্যন্ত আসলে সেলগুলো অ্যাক্টিভ থাকে, তবে আমাদের ব্রেইনের ডেথ হয়ে যায়। ব্রেইনের ডেথ হয়ে যায় বিধায় আমাদের হার্টবিট বন্ধ হয়ে যায়, রাইট। এবং হার্টবিট বন্ধ হয়ে যায় বিধায় কিন্তু ব্রেইনটা বন্ধ হয়ে যায়। কারণ কি, আমরা জানি যে হার্ট কি করে, আমাদের আসলে ফুল বডিতে ব্লাডটাকে সার্কুলেট করে। তো আমার ব্রেইন যখন ব্লাড পায় না, তো অক্সিজেনও পায় না, তখন আলটিমেটলি কি হয়, ব্রেইনের যে সেলগুলো ছিল সেই সেলগুলো কাজ করতে পারে না, সে ধীরে 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 মারা যায়। এখন বডির অন্যান্য পার্টের যে সেলগুলো এরা অ্যাক্টিভ থাকে, এবং চোখ প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত অ্যাক্টিভ থাকে। তার মানে আমি যখন মারা যাব, আমার হার্ট চলতেছে না, আমার ব্রেইন চলতেছে না, যে আসলে আমি মারা যাওয়ার পর আমাকে কেউ মারতেছে, আমি ব্যথা পাচ্ছি, আমি ব্যথা পাওয়ার পর আমি যে আসলে সেটাকে এক্সপ্রেস করব যে হ্যাঁ আমার খুব ব্যথা লাগতেছে, আমাকে মাইরো না, এই যে এক্সপ্রেস করার বা রিফ্লেক্ট করার যে আমার ক্ষমতা, এটা তো আমাকে ব্রেইন আসলে দিতে পারতেছে না। এই কারণে ব্রেনের ডেথ থাকে, ডেথ অবস্থায় থাকে। কিন্তু আমার চোখ কিন্তু আসলে দেখতে পায় যে আসলে কে কাঁপতেছে, কে কাঁপতেছে না, এরপরে কি হচ্ছে কি হচ্ছে, চোখ কিন্তু দেখতে পাচ্ছে, ঠিক আছে। কিন্তু ওই যে সমস্যা, চোখ যা দেখতে পায়, আমাদের ব্রেইনের মধ্যে একটা অভিযোজন ক্ষমতা আছে, যে অভিযোজন ক্ষমতার জন্য আসলে সে প্রতিবর্তী ক্রিয়া তৈরি করে, তার প্রতি একটা রিফ্লেক্ট ক্রিয়েট করে, বা তোমার প্রতিক্রিয়া তৈরি করে, যে এরপরে তোমাকে কি বলতে হবে, এরপরে তোমাকে কি করতে হবে। তো চোখ দেখতে পাচ্ছে, আনফরচুনেটলি আমার ব্রেন কাজ করছে না বিধায় আমি কোন রকম কি প্রতিক্রিয়া শো করতে পারতেছি না, যে আমার আসলে ব্যথা লাগতেছে, বা আমি কষ্ট পাচ্ছি, বা আমি যে মারা গেলাম, এই মারা যাওয়ার পর আসলে আমার খারাপ লাগতেছে কিনা। ঠিক আছে, বুঝতে পারছো? এই হলো ঘটনা। এরপরে যেটা বলতেছিলাম, আমাদের কোষের প্রতিদিন আসলে অনেকভাবে মৃত্যু ঘটে। এই যে আমরা ব্যথা পাই, ব্যথা পাওয়ার কারণে এই কোষগুলো মারা যায়। এখন ঘটনা হলো, এই কথাটা কেন বলতেছি, এই কারণে যে তোমরা ছোট মানুষ, তোমাদেরকে এখন তোমাদের ধীরে ধীরে তোমরা বড় হচ্ছ, তোমাদের এখন আসলে খাবার দাবার খাওয়ার প্রয়োজনীয়তা অনেক বেশি। তো তুমি যত প্রোটিন জাতীয় খাবার বেশি খাবা, তত তোমার এই যে সেল, ধরো তুমি ব্যথা পাইছো আজকে, ব্যথা পাইতে গিয়ে ধরো এই জায়গায় কেটে গেছে, এই জায়গায় কেটে গেছে, এই জায়গায় কেটে গেছে, বা ধরো আঘাত পাইছো, আঘাত পাওয়ার জন্য এখানকার সেলগুলা কি হয়েছে, ড্যামেজ হয়েছে না, এখানকার সেলগুলা, এই তো এই জায়গাগুলো তো ড্যামেজ হয়েছে না। আমি এটাকে বলতে পারি না যে তারা আসলে ব্যথা হয়েছে, ব্যথা প্রাপ্ত হয়েছে, বা তার মধ্যে ড্যামেজ হয়েছে। এখন আমি কোথাও ড্যামেজ হইলে বা কোথাও যদি একটু ক্ষতি হয়, এটাকে তো রিপেয়ার করতে হবে, রিপেয়ার করতে হবে না? তো একে রিপেয়ার যদি আমি করতে চাই, আমি একে যদি রিপেয়ার করতে চাই, তাহলে আমাকে কি খাবার দিতে হবে, রিপেয়ার করতে পারে প্রোটিন।
ঠিক আছে, রিপেয়ার কি করতে পারে? প্রোটিন করতে পারে। প্রোটিন জাতীয় খাবারগুলো আমাকে তাহলে খাইতে হবে। এই যে তোমরা প্রতিদিন দৌড়াদৌড়ি করো, স্কুলে যাও, কোচিং এ যাও, বাসায় দৌড়াদৌড়ি করতেছো, খেলার মাঠে দৌড়াদৌড়ি করতেছো, বিভিন্ন জায়গায় ব্যথা হয়, রাইট? ব্যথা হওয়ার কারণে কি হয়? ড্যামেজ হয়, সেলের ড্যামেজ হয়। এই ড্যামেজ কে রিপেয়ার করতে পারে? প্রোটিন রিপেয়ার করতে পারে। যেটা বলতেছিলাম যে আমাদের সেলের মৃত্যু হয় দুই ভাবে। একটা হলো তোমার স্বাভাবিক মৃত্যু, মানে প্রতিদিন কিছু কোষ আছে যারা নর্মালি মারা যায়, এদের মারা যাওয়াটা আসলে ভ্যালিড, এদের মারা যাওয়াটা আসলে উচিত, ঠিক আছে? তবে বেশি মারা গেলে আবার সমস্যা। তখন হয়ে যায় কি, এই যে ধরো এর মারা যাওয়া দরকার, এ মারা গেছে, সাথে আবার একে নিয়েও মারা গেছে, তাহলে তো এর যে কাজটা ছিল এ তো সেই কাজটা করতে পারতেছে না। তার মানে কি, এর পার্শ্ববর্তী যে সেলগুলো ছিল তাদের কাজের উপরে প্রেসার বেড়ে গেল, ঠিক আছে? তো স্বাভাবিক মৃত্যু স্বাভাবিক নিয়মে যদি চলে, ঠিক আছে। অস্বাভাবিক যদি মৃত্যু হয় তখন আবার সমস্যা। এটা হলো একটা মৃত্যু। তার মানে কোষের মৃত্যু হয় দুই ভাবে। একটা মৃত্যু হয় তোমার হলো কি বলতো, স্বাভাবিক মৃত্যু। একটু আমি লিখি, তাহলে তোমাদের মজা লাগবে, পড়তে ভালো লাগবে। কোষের মৃত্যু হয়, যদিও এটা বইয়ের টপিক না, তারপর আমি তোমাদের বোঝার জন্য বলতেছি। দুই ভাবে কোষের মৃত্যু হয়। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো স্বাভাবিক মৃত্যু, একটা কি? স্বাভাবিক মৃত্যু। আচ্ছা, আরেকটা কি? আরেকটা হলো তোমার পুষ্টিজনিত অভাবের কারণে মৃত্যু, যেটার জন্য আমি তোমাদেরকে বলতেছিলাম, পুষ্টিজনিত অভাবের মৃত্যু। পুষ্টিজনিত অভাবের মৃত্যু, ঠিক আছে? আচ্ছা, জিনিসটা স্বাভাবিক মৃত্যু তো তোমরা বুঝে ফেলছো। এখন পুষ্টিজনিত অভাবের মৃত্যু মানে কি, যে তোমার আসলে বডিতে যতটুকু খাবার দেয়া প্রয়োজন, যতটুকু পুষ্টি দেয়া প্রয়োজন, পুষ্টি মিন্স কতটুকু তোমার ভিটামিন দরকার, কতটুকু তোমার খনিজ দরকার, কতটুকু তোমার কার্বোহাইড্রেট বা শ্বেতসার দরকার, কতটুকু প্রোটিন দরকার, কতটুকু ফ্যাট দরকার, এগুলো যদি তুমি ঠিকঠাক মতো বডিতে প্রতিদিন যতটুকু দরকার ততটুকু না দাও, তখন তোমার বডি কি হয়? পুষ্টিজনিত অভাবে থাকে, ঠিক আছে? যেমন আমাদের গুরুত্বপূর্ণ একটা ভিটামিন কি আছে? ভিটামিন ডি আছে, ঠিক আছে? এই ভিটামিন ডি এর অভাবে কিন্তু আমাদের শরীরে হাড়গুলো স্ট্রং হয় না। এই শরীরের হাড় স্ট্রং করার জন্য আমরা ফ্রি এই ভিটামিন ডিটা পাই। কোথা থেকে পাই জানো? বলতো, এই ভিটামিন ডিটা আমরা ফ্রি এক জায়গা থেকে পাবো। সেই জায়গাটা কোথায়? সকালবেলার রোদ। সকালের কি বলতো? সকালের রোদ। সকালের রোদ তুমি যদি অ্যাটলিস্ট তোমার বডিতে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট যদি তোমার বডিতে দেও, চুপ করে বসে থাকো রোদের মধ্যে, তাহলে তুমি ফ্রি ভিটামিন ডিটা পাচ্ছ। এই ভিটামিন ডি খাওয়ার জন্য তোমাকে আলাদা করে খরচ করে কি ট্যাবলেট কিনা লাগতেছে না। এটা অনেক ভালো না? ঠিক আছে, এই ভিটামিন ডি তোমাকে নিতে হবে। এটারও যদি অভাব হয় তাহলে তোমার শরীরের হাড় স্ট্রং হবে না, তোমার শরীরে বিভিন্ন জায়গায় একটু বয়স বাড়লে ব্যথা হবে, আর্থ্রাইটিস রোগ হবে, ঠিক আছে? এরকম পুষ্টিজনিত অনেকগুলো অভাব আছে তোমার বডিতে। যদি খনিজের, যেটাকে আমরা বলি মিনারেলস, খনিজ, ঠিক আছে? আচ্ছা, খনিজের আরেকটা নাম কি? মিনারেল, ঠিক আছে, বা মিনারেলস। আচ্ছা, এখন দেখো মজার একটা বিষয়। এই যে ধরো আমার এই যে পানির বোতলটা দেখতে পাচ্ছ, রাইট? ঠিক আছে, যদিও বোতলটা অনেক সুন্দর। বোতলটার নাম হলো তোমার ডক্টর ওয়াটার। এটা কোন কোম্পানির? এটা প্রবাবলি আমি যদিও জানি না, এটা মনে হয় আকিজ হতে পারে। আচ্ছা, যাই হোক, যে কোনো একটা কোম্পানি, বুশরা ফুড অ্যান্ড বেভারেজ। বোতলটা অনেক সুন্দর দেখতে। তোমরা দেখবা যে এরকম আমরা যখন মাম বোতল কিনি, অথবা ধরো মনে করো যে কোনো বোতল কিনি, বোতলের গায়ে দেখবা এখানে লেখা আছে মিনারেল মিশ্রণ, ঠিক আছে? আমরা কিন্তু এই পানি কিনি কিন্তু এই কারণে যে মিনারেলস ওয়াটার বলি, রাইট? এখন তুমি এই মিনারেলস ওয়াটার বলতে বোঝায় কি, যে আসলে খনিজ যেগুলো আসলে মাটির নিচে থাকে, সেইগুলো আমাদের দেহের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রতিদিন তোমাকে কোনো না কোনো ভাবে দিতে হবে। এই কারণে কি করি, আমরা পানিটা কিনে খাই। এছাড়া আমরা বাসা বাড়িতে কি করি, পানি কি, বিশেষ করে যারা ঢাকায় থাকি তারা পানি ফুটাই খাই। ফুটাই কেন খাই? কারণ হলো পানির মধ্যে প্রচুর পরিমাণ জার্মস থাকে, ব্যাকটেরিয়া থাকে, এগুলোকে মেরে ফেলার জন্য। তো এখন ফুটাইতে গিয়ে আমাদের আরেকটা সমস্যা হয়। সমস্যা হলো যে এই জিনিসটা আমরা অনেকেই জানি না, যে আমরা ফুটাইতে দিই, ধরো তুমি একটা কলসির মধ্যে পানি নিছো, আর কলসিটা তোমাকে ফুটাইতে হবে, ধরো একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়া মারা যায় 15 থেকে 20 মিনিট যদি তুমি পানি দাও। 15 থেকে 20 মিনিট তুমি যদি তাকে ওয়ার্ম করো, মানে উষ্ণ করো,
ঠিক আছে, 100°C তাপমাত্রায় 15 থেকে 20 মিনিটে ব্যাকটেরিয়া মারা যায়। এখন আমরা বাসা বাড়িতে কি করি, এই যে ধরো মনে করো 12টার দিকে কলসিটা উঠাই দিছি, সেই কলসি ধরো হালকা আছে তোমার আম্মু উঠাই দিছে 12টার দিকে, সেই কলসি আমরা চুলা থেকে নামাই দুপুর 3টায়। তো এর মধ্যে এই পানিটা তো আমরা নিচ থেকে একদম মাটির গভীর থেকে উঠাই নিয়ে আসি পাম্পের মাধ্যমে। এর মধ্যে তো অনেক খনিজ আছে। এই খনিজগুলো কি হয়, এই যে এতক্ষণ তাপ দিচ্ছ না চুলার মধ্যে ছিল, এই খনিজ সম্পদ বা এই খনিজগুলো নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে গেলে ওই পানি আসলে খেয়ে আমার বডির জন্য আসলে কোনো লাভ নাই। শুধু পানি খাওয়া দরকার, পানি দেওয়া দরকার বডিতে, এই জন্য দিচ্ছি। আমার যে আলাদা করে খনিজ দেওয়া দরকার, এটা তো আমি আর পানি থেকে পাচ্ছি না। এই জন্য বাসায় বলবা যে 15 থেকে 20 মিনিট তুমি যদি ফিল্ট্রেট করো বা গরম করো, ঠিক আছে, ফুটাও, এরপরে আর ছাঁকনি মানে ওই ফিল্টারে দিয়ে আসলে পানি না খাওয়া না খাওয়া একই কথা। কারণ ওর মধ্যে যতটুকু মিনারেলস ছিল সেটা ওই ছাঁকনির মধ্যে আটকে পড়ে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এটা আসলে উপর ক্লাসের একটু পড়াশোনা, এই জন্য তারপরে বললাম। এই গেল, এই খনিজ আসলে আমাদের বডির জন্য অনেক ইম্পর্টেন্ট। এই খনিজ তুমি কোথা থেকে পাও? যেমন ধরো আমরা কলা খাই, কলার মধ্যে তোমার কি আছে? আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে। এরকম অনেক শাকসবজি খাই যেখানে আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে। তো এই যে খনিজগুলো পাই না, এদের অভাব যদি কোনো কারণে হয়, ভিটামিনের যদি অভাব কোনো কারণে হয়, তাহলে আমাদের পুষ্টিজনিত অভাবের কারণে কোষের মৃত্যু হয়। আর কোষের যদি এরকম মৃত্যু যদি হইতেই থাকে, আমরা কি হয়ে যাব? ধীরে ধীরে অনেক শুকায় যাব, ক্ষুধামন্দা হবে, আমাদের গ্রোথ ঠিক মতো হবে না, যতটুকু বাড়া দরকার ততটুকু বাড়বো না, আমার ব্রেন যতটুকু কাজ করা দরকার সে কাজ করার শক্তি পাবে না। ঠিক আছে, ধীরে ধীরে একটা সময় গিয়ে আমরা মারা যাব। ওকে, সো আমরা এই কারণে 3 বেলা খুব ভালো করে খাবার দাবার খাবো, প্রতিদিন অ্যাটলিস্ট প্রোটিন খাবো, ফ্যাট খাবো। আর আমরা তো ভাত, তারপর ধরো মনে করো রুটি, এগুলো তো খাই, এগুলো তো কার্বোহাইড্রেট বডিতে ঢুকেই, এই কারণে আমরা কাজ করতে পারি। এই ছিল তোমার হলো বইয়ের বাইরের পড়াশোনা। এখন চলো আমরা বিভিন্ন ধরনের কি গঠন বা আমাদের যে কোষের যে আসলে ভূমিকা, সেই ভূমিকাটা আমরা এখন একটু পড়বো। ওকে, দেখো জীবদেহে আসলে কোষের ভূমিকাটা কি? কোষের ভূমিকা হলো, কিছুক্ষণ আগে বললাম যে টিস্যু। দেখো অনেকগুলো কোষ একত্রিত হয় যখন একই ধরনের, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, ওয়ার্ড আছে, ওয়ার্ডটা কি? একই ধরনের। লাইনটা কি? কতগুলো মানে অনেকগুলো কোষ একত্রিত হয়ে, অনেকগুলো কোষ একত্রিত হয়ে কয়টা কাজ করবে? যখন একই ধরনের কাজ করে, একই ধরনের কি করে? কাজ করে, তখন তাকে আমরা কি বলবো? কলা বলবো অথবা টিস্যু বলবো। এটা একটা ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আবার বলতেছি, কতগুলো মানে অনেকগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে, তখন তাকে আমরা কলা বা টিস্যু বলতে পারি। আবার অনেকগুলো কলা মিলে গঠিত হয় একটা তন্ত্র বা অঙ্গ প্রত্যঙ্গ। অনেকগুলো কলা বা টিস্যু মিলে আমাদের বডির এক একটা অঙ্গ বা তন্ত্র গঠিত হয়েছে। এখানে দুইটা লাইন ইম্পর্টেন্ট, বইয়ের মধ্যে দুইটা লাইন আমি উঠাইছি, লাইনগুলো দেখো। ঠিক আছে, কি কি বলছি? যে অনেকগুলো কোষ মিলে গঠিত হয়, যখন একই ধরনের কাজ করবে তখন তাকে আমরা কোষ বলবো অথবা কলা বলবো। ওকে, এরপরে অনেকগুলো টিস্যু বা কলা মিলে একত্রিত হয়ে কি করবে? একটি তন্ত্র বা অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে। ঠিক আছে, ওকে। এরপরের কথাটা হলো, দেখো বিভিন্ন ধরনের কলার গঠন মানে কলার যে ভূমিকা, সেখানে আসলে কোষের যে ভূমিকা আমাদের দেহে, তো সে কি করে? অনেক ধরনের কলা গঠন করতে পারে। তার মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা লাইন কি? অনেকগুলো কোষ সম্মিলিত হয়ে একটি কলা এবং কলাতন্ত্র গঠন করে। এবং এর কাজ কি? কাজ কি দেখো, যে ভারসাম্য রক্ষা করে। ভারসাম্য রক্ষা করা মানে কি? যে চলতে ফিরতে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আসলে কিভাবে কাজ করা দরকার, কতটুকু ব্যালেন্স থাকা দরকার, এই ব্যালেন্সের কাজটা করে। ভারসাম্য রক্ষা করা মানে কি? বডির মধ্যে ব্যালেন্স করে, দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা প্রদান মানে কি? যে আসলে আমার বডিটা কতটুকু স্ট্রং, আমি ঠিক মতো হাঁটতে পারতেছি কিনা, চলতে পারতেছি কিনা, এই যে এটা প্রদান করে। এদের কাজ, কার কাজ? বিভিন্ন রকম কলার কাজ। একটা একটা ধরো তোমার হলো স্ট্রাকচার গঠন করবে একটা অঙ্গের, সেই স্ট্রাকচার বা গঠন সৃষ্টি করার ক্ষেত্রেও আমার আসলে এই অনেকগুলো কোষ মিলাই যে টিস্যু গঠিত হয়, এর টিস্যুর কাজ। ওকে, এরপর দেখো বিভিন্ন অঙ্গ কিভাবে গঠন করতে পারে। বিভিন্ন ধরনের কোষ ও কলা মিলিত হয়ে আমরা বলছি জীবদেহের আসলে অঙ্গ প্রত্যঙ্গ বা তন্ত্র গঠন করে। যেমন ধরো কি কি আছে? মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে, ফুল আছে। এছাড়া
আমাদের প্রাণী দেহের কথা যদি বলি, এগুলা তো কি গেল, উদ্ভিদ দেহ গেল, রাইট? এটা কি গেল, উদ্ভিদ দেহ। উদ্ভিদ দেহের মধ্যে কি কি গঠন করে, যে মূল, কাণ্ড, পাতা, ফুল এগুলো গঠন করে। আর প্রাণী দেহের মধ্যে কি গঠন করতে পারে, চোখ, মুখ, নাক, কান, হাত, পা, হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার বা যকৃত, কিডনি, বৃক্ক, প্লীহা সবকিছুই গঠন করে আমার কি, কলা। এখন কলা কিভাবে গঠিত হয়েছে, অসংখ্য কোষ মিলায় কলা গঠিত হয়েছে। ওকে, এরপর দেখো জীবের দেহ কিভাবে গঠিত হয়। ক্ষুদ্র কোষ দিয়ে বা কোষ থেকে জীবের দেহ সৃষ্টি হয়। ক্রমশ এই কোষ থেকে আসলে জীবের, যেটা আমি ফার্স্টেই বলছি, যে আমাদের কোষ যখন ডিভাইড হওয়া শুরু করে বা ভাগ হওয়া শুরু করে, তখন আসলে কোষের বৃদ্ধি ঘটে। তো তুমি একটা জিনিস নর্মালি চিন্তা করো, যে আমরা যখন ছোট ছিলাম, তোমরা যখন, ধরো আমি যখন ক্লাস 6-এ ছিলাম, অনেক বছর আগে ক্লাস 6-এ ছিলাম, তখন যেমন ছিলাম, তখন যতটুকু আমার হাইট ছিল, ঠিক আছে, তখন কি এরপরে কি আমি এখন কি আমার সেম হাইট? ডেফিনেটলি না। এখন আমি আগের থেকে অনেক বড় হয়েছি। তখন যেভাবে চিন্তা করতাম, এখন কি সেভাবে চিন্তা করি? ডেফিনেটলি না। তারপর ধরো তখন বন্ধু বান্ধব, তারপরে ধরো ফ্যামিলি মেম্বারদের সাথে আমি যেভাবে কথা বলতাম, ঠিক আছে, এখন কি আমি সেভাবে কথা বলি? ডেফিনেটলি না। এখন আমি অনেক ম্যাচিউর ওয়েতে কথা বলি। বিষয়টা হলো এরকম। ওকে, তো এই যে বৃদ্ধি হয়েছে, কোষের বৃদ্ধি হয়েছে বিধায় আমি ছোটবেলায় এতটুকু ছিলাম, এখন বড়বেলায় এত বড় হয়ে গেছি। এখন এখানে একটা ঘটনা আছে, যে স্যার যদি সবসময় কোষের বৃদ্ধি হয়, তাহলে তো মানুষের হাইট অনেক 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 বেশি হয়ে যাওয়ার কথা। এখানে একটা ঘটনা হলো, আমাদের এই যে হাইট বলো বা আমাদের দেহ যে বড় হচ্ছে, এই বড় হওয়ার পিছনে আমাদের কিছু গ্রোথ হরমোন কাজ করে। হরমোন বিষয়টা তোমাদের এখন বোঝার একটু কষ্ট হবে, ঠিক আছে। তো গ্রোথ হরমোন কাজ করে। যেমন ধরো আমার এই চুলটা যে কালো, যদি সাদা হয়ে গেছে আস্তে আস্তে, ঠিক আছে, আমার চোখের মনিটা যে কালো, এগুলো হলো তোমার হলো এক ধরনের হরমোনের জন্য দায়ী থাকে। তো এই গ্রোথ হরমোন মূলত আমাদের, এই যে তোমরা ছোট আছো, তোমরা ধীরে 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 বড় হবা, এই বড় হওয়ার পিছনে আসলে হেল্প করবে, ঠিক আছে, গ্রোথ হরমোন। আচ্ছা, এরপর দেখো খাদ্য উৎপাদনের ক্ষেত্রেও আসলে আমাদের এই কোষ বা টিস্যুর ভূমিকা আছে। কিরকম, যে সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারে। আর সবুজ উদ্ভিদ কোষে কি থাকে, আমরা জানি প্লাস্টিড থাকে। প্লাস্টিডের ভিতরে ক্লোরোপ্লাস্ট আছে, সেই ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিড থাকে, তাই না? আচ্ছা, এই ক্লোরোপ্লাস্টের মূল কাজ কি? সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্য নিয়ে সে আসলে কার্বন ডাই অক্সাইড ও পানিকে কাজে লাগায় কি তৈরি করে, খাদ্য প্রস্তুত করে। তো চলো আমরা এটা একটু দেখব। এটা দেখলে মোটামুটি সালোক সংশ্লেষণের পার্টটা কমপ্লিট হবে। তো দেখো, চারটা জিনিস লাগবে, মনে রাখবা। সালোক সংশ্লেষণে কি লাগে? সালোক সংশ্লেষণ আমরা জানি যে কে করে, উদ্ভিদ, সবুজ উদ্ভিদ করে। সালোক সংশ্লেষণের জন্য চারটি উপাদান লাগে। কয়টি উপাদান? চারটি উপাদান লাগবে, ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, উপাদানগুলো কি কি দেখো। 1 নম্বর লাগবে আমার হলো কার্বন ডাই অক্সাইড লাগবে। এটা আমরা সবাই জানি যে এটাকে কি বলে, কার্বন ডাই অক্সাইড। CO2 কে কি বলে, কার্বন ডাই অক্সাইড বলে। আচ্ছা, 2 নম্বর লাগবে আমার হলো ওয়াটার লাগবে, পানি লাগবে, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড এবং পানি লাগবে। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হলো সূর্যের আলো লাগবে। মানে দিনের বেলা সূর্যের যখন আলো থাকবে, তখন সালোক সংশ্লেষণ হওয়া সম্ভব। সূর্যের আলো লাগবে। আর একটা জিনিস লাগবে, সেটা হলো তোমার কি, ক্লোরোফিল। কি লাগবে? ক্লোরোফিল লাগবে, ঠিক আছে। এই এই তো এই চারটা জিনিস আমরা সালোক সংশ্লেষণে মনে রাখবো। যারা সালোক সংশ্লেষণ পড়ে ফেলছো বা ফটোসিনথেসিস পড়ে ফেলছো, তারা মোটামুটি ভাবে এই চারটা জিনিস জানো, যে কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যালোক, ক্লোরোফিল। আমরা যদি একটু বিক্রিয়াটা দেখি, কিভাবে বিক্রিয়াটা লেখা থাকে। দেখো, কার্বন ডাই অক্সাইড, পানি থাকে, ঠিক আছে। এটা একটু এইভাবে লিখি, দাঁড়াও তোমাদের জন্য। দেখো, একটু মনে রাখো, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি থাকে, এরা বিক্রিয়া করে তৈরি করা হলো খাবার C6H12O6, সাথে হলো অক্সিজেন তৈরি করে, প্রচুর তাপ শক্তি তৈরি করে, ঠিক আছে। এই হলো টোটাল বিক্রিয়া। আমি যদি বিক্রিয়া এখানে 6 অণু কার্বন দেই, এখানে 12 অণু থাকে হলো কি, এখানে 6 অণু পানি থাকে গেল, এখানে থাকবে তোমার হলো ক্লোরোফিল,
এখানে থাকবে তোমার হলো ক্লোরোফিল, আর ধরো সূর্যের আলো, এই যে আমি সূর্যের আলো এখানে চিহ্ন দিয়ে দিছি। কার্বন ডাই অক্সাইড পানি বিক্রিয়া করে তৈরি করলো এই যে তোমার হলো গ্লুকোজ, C6H12O6 কে কি বলবো আমরা? আমরা যে খাবার খাই গ্লুকোজ, সেই গ্লুকোজের সংকেত। ঠিক আছে, C6 ছয়টা একটু নিচে হবে, H12 12টা একটু নিচে হবে, O6 এটাকে আমরা কি বলবো? গ্লুকোজ বলবো। এই ঠিক আছে, ওকে। আই থিঙ্ক তোমরা এতটুকু বুঝতে পারছো। একজন কি লিখছো? অনেক ভালো করে বুঝেছি, ভেরি গুড ভেরি গুড। ওকে, এই হলো আমাদের বিক্রিয়া ছিল। এরপরে দেখো কি বলছে, যে পানি, সূর্যালোকের উপস্থিতিতে পানি কার্বন ডাই অক্সাইডের সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্যের কথা বলতে এখানে বোঝাচ্ছে, আমরা যদি শর্করার ইংলিশের কথা বলি, শর্করার ইংলিশ হলো তোমার কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। শর্করার ইংলিশ কি? কার্বোহাইড্রেট। আর শর্করা হিসেবে আমরা কোন খাবারটা পাচ্ছি? সেই খাবারটা হলো তোমার গ্লুকোজ হিসেবে পাচ্ছি। ঠিক আছে, তাহলে গ্লুকোজ কি? গ্লুকোজ হলো একটি শর্করা বা কার্বোহাইড্রেট। ওকে, এতটুকু মোটামুটি ভাবে আমার বিশ্বাস তোমরা বুঝে ফেলছো। ওকে, এরপরের বইয়ের মধ্যে কি দিয়ে আছে দেখো, যে আসলে শক্তি উৎপাদন করে। জীব যখন আসলে খাদ্য উৎপাদন করতেছে বা খাদ্য খাচ্ছে, তখন আসলে সেই খাবারটার মাধ্যমে সে আসলে কাজ করার শক্তি পায়। তো এই জন্য বলছে জীবের জীবন ধারণের জন্য শক্তির প্রয়োজন, এবং খাদ্য থেকে জীব কি পায়? খাদ্য থেকে জীব হলো খাবার পায়, সরি শক্তি পায়, তাই না? খাদ্য থেকে খাবার কিভাবে পাবে? তাহলে খাদ্য থেকে কি পাবে? শক্তি পাবে। এখানে শক্তি মিন্স হলো ক্যালোরি, একটু মনে রাখবা। ঠিক আছে, ক্যালোরি পায়। এই ক্যালোরি মূলত আমাদের কাজ করার শক্তি যোগায়। ঠিক আছে, ওকে। এরপরে কি বলছে? খাদ্য এবং পানি সঞ্চয় করে। কিছু কিছু উদ্ভিদের কোষ কি সঞ্চয় করে? পানি সঞ্চয় করে রাখে। আবার কোন কোন কোষ কি করে রাখে? খাদ্য মজুত করে রাখে। মজুত মানে কি? সঞ্চয় করে রাখে। এখানে দুইটা উদাহরণ আছে, উদাহরণগুলো আমরা একটু মুখস্থ করব। দেখো, কিছু কিছু উদ্ভিদ আছে যারা কি সঞ্চয় করে? যারা হলো তোমার পানি সঞ্চয় করে। আবার কিছু কিছু কোষ আছে যারা কি করে? খাদ্যকে মজুত করে রাখে, সঞ্চয় করে রাখে। তার মধ্যে কারা কারা আছে? ফণী মনসা আছে, আর একটা হলো তোমার আলু আছে। ঠিক আছে, এই দুইটা আমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমাকে এমসিকিউতে কোশ্চেন করবে যে আসলে নিচের কোন কোষটি বা নিচের কোনটি আসলে তোমার খাদ্যকে সঞ্চয় করে রাখে। তাহলে তখন তোমার অপশনে হয় ফণী মনসা থাকবে অথবা আলু থাকবে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো, প্রয়োজনীয় উৎসেচক ও রস নিঃসরণ। আচ্ছা, উৎসেচকের আরেকটা টার্ম আছে, টার্মটা আমি বলতেছি, তার আগে লাইনটা দেখো, যে বিশেষ করে প্রাণীতে এক ধরনের কোষ দেখা যায় যার কাজ হলো প্রয়োজনীয় উৎসেচক ও বিভিন্ন ধরনের রস নিঃসরণ করা বা ক্ষরণ করা। যেমন পিত্তরস আছে, ইনসুলিন, ঠিক আছে, তারপরে জারক রস ইত্যাদি কি করে? ক্ষরণ করে। আচ্ছা, উৎসেচক মানে কি? এই উৎসেচক মানে হলো এনজাইম। উৎসেচক মানে কি? এনজাইম। উৎসেচক মানে কি? এনজাইম। উৎসেচক মানে হলো এনজাইম। আচ্ছা, এনজাইম জিনিসটা কি আমি ব্যাখ্যা দিচ্ছি, তার আগে একটু মনে রাখো। উৎসেচক মানে হলো এনজাইম, আর বিভিন্ন ধরনের রস নিঃসরণ করে, বা এটাকে আমরা বলতে পারি ক্ষরণ করে। ঠিক আছে, কি করে? ক্ষরণ করে বা নিঃসরণ করে। আর উৎসেচক মানে কি? এনজাইম। আচ্ছা, এনজাইম জিনিসটা কি একটু আমি তোমাদেরকে ব্যাখ্যা দিই। ওকে, মনে রাখবা, এনজাইম, এনজাইম এটাকে বাংলায় আমরা বলি হলো উৎসেচক। বাংলায় কি বলি? উৎসেচক। আচ্ছা, উৎসেচক বা এনজাইম একটা জিনিস কি, এটা মনে রাখবা, এটা হলো একটা প্রোটিন জাতীয় জিনিস। প্রোটিন জাতীয়, ঠিক আছে, প্রোটিন জাতীয়, যা যা কি করে? যা হলো তোমার প্রভাবক হিসেবে কাজ করে। যা প্রভাবক হিসেবে কাজ করে, এতটুকু মনে রাখলেই কাজ হবে। প্রভাবক হিসেবে কাজ করে, প্রভাবক হিসেবে কাজ করে। এখন তোমাদের মনে অনেকের কাছে কোশ্চেন হতে পারে যে স্যার প্রভাবক কি জিনিস? তার আগে একটু আবার হলো সংজ্ঞাটা বলি। উৎসেচক এর আরেকটা নাম হলো এনজাইম। ঠিক আছে, তো এ মূলত কি? মূলত এক ধরনের প্রোটিন জাতীয়
রাসায়নিক পদার্থ, প্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থ যার কাজ কি, যার মূলত কাজ হলো প্রভাবক হিসেবে কাজ করে। প্রভাবক মানে কি, যে একটা রাসায়নিক বিক্রিয়ার গতিটাকে বৃদ্ধি করে অথবা হ্রাস করে, এমন কিছু রাসায়নিক পদার্থ দরকার হয়। ঠিক আছে, প্রভাবকের কাজ কি, একটা রাসায়নিক বিক্রিয়া যেভাবে চলতেছে এভাবে ধরো চললে আমি আসলে যে জিনিসটা আমার পাওয়া দরকার এই জিনিসটা পাবো না। ঠিক আছে, সো এ কি করে, প্রভাবক ওই রাসায়নিক বিক্রিয়াটাকে বাড়ায় দেয়, অথবা ধরো রাসায়নিক বিক্রিয়াটা এত জোরে চলতেছে সেটাকে কমায় দেওয়া দরকার হইলে এই রাসায়নিক পদার্থগুলো সেটাকে কমায় দেয়। এটা হলো প্রভাবক। তো এনজাইম মানে কি, যে বা উৎসেচক মানে কি, যে প্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থ যা প্রভাবক হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা, তো এখানে দেখো অনেকগুলো রসের কথা বলছে, পিত্তরস, এখানে এনজাইম আছে। ওকে, ইনসুলিন, ওকে, এটা একটা হরমোন। তারপর ধরো তোমার জারক রস আছে, এখানে এনজাইম আছে। তো এই ধরনের অনেকগুলো রস কি করে, ক্ষরণ করে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, একটা এইচডব্লিউ, মানে আমাদের চ্যাপ্টার শেষ, এরপর আর কোনো কিছু নাই। এই পর্যন্ত তোমাদের বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে কিনা আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও, কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা, এই পর্যন্ত সবকিছু বুঝছো কিনা? নরিন, নো স্যার, ওকে বুঝেছি, নো প্রবলেম, ভেরি গুড। আদিল, অল ক্লিয়ার। আর কারো কোনো সমস্যা আগের ক্লাসে, কারো কোনো সমস্যা বা কোনো কিছু বুঝতে অসুবিধা? রায়ান, স্যার আপনার ক্লাসে আমি নতুন। ওকে রায়ান, আমরা রেগুলার ইনশাল্লাহ আমাদের দেখা হবে, কথা হবে। ওকে, তুবা, অল ক্লিয়ার, ওকে। আজকে লেকচারটা খুব বেশি বড় ছিল না, খুব বেশি বোঝানোরও কিছু ছিল না। এটা হলো তোমাদের এইচডব্লিউ থাকবে, এটা করে গ্রুপে জমা দিবা। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা হলো, কোষের সকল শারীরবৃত্তীয় কাজ কে নিয়ন্ত্রণ করে? আমরা জানি সবাই। আর কোষ প্রাচীরটা আগে পড়ছো, সেখান থেকে আমি জাস্ট একটা কোশ্চেন দিচ্ছি যে কোষ প্রাচীর গুরুত্বপূর্ণ কেন। এটা মোটামুটি ভাবে আমি যে তোমার নিউক্লিয়ার মেমব্রেনের কথা বললাম, এখান থেকে তুমি চাইলে লিখতে পারো যে কোষ প্রাচীর আসলে গুরুত্বপূর্ণ কেন, যে বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্য আসলে কোষ প্রাচীরের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, এরপরে বলছে উদ্দীপকের চিত্রটি গঠন বর্ণনা করো, যেটা হলো উদ্দীপকের চিত্রটা কি, উদ্দীপকের চিত্রটা হলো তোমার হলো একটা নিউক্লিয়াসের চিত্র। ওকে, আর উদ্দীপকের এ অংশটিকে বংশগতির ধারক এবং বাহক বলা হয় কেন? এ চিহ্নিত অংশটা বলতে কি বোঝাচ্ছে এখানে? এটা হলো ক্রোমাটিন তন্তু। তো ক্রোমাটিন তন্তুর কথা আমি মাত্র বললাম, এই হলো বংশগতির ধারক এবং বাহক। কারণ কি, যে বংশ পরম্পরায় আসলে আমাদের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো সে আসলে কি করে, নিয়ন্ত্রণ করে এবং কি প্রদান করে। এক বংশ থেকে ধরো আমি আমার দাদার মতো দেখতে, ঠিক আছে, তারপর ধরো আমার যে নেক্সট জেনারেশন আসবে সে হয়তো আমার বাবার মতো দেখতে হবে, আমার মতো দেখতে হবে কিছু অংশ। এই যে জিনিসগুলো যেটা জিন থেকে, তোমাদের ম্যাডাম জিন পড়িয়েছিলেন হয়তো, ঠিক আছে, এগুলো থেকে আসছে। তো এই হলো আমাদের আজকের লেকচার। আমার কাছে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছু জানতে চাও কিনা আমাকে একটু বলো, একটু ভালো করে পড়বা। ঠিক আছে, আমি আজকে লেকচারটার উপরে কুইজ নিইনি এই কারণে যে নিউক্লিয়াস থেকে আহামরি খুব বেশি। আচ্ছা, আরেকটা কথা তো তোমাদেরকে বলা হয়নি, যে আসলে নিউক্লিয়াসের তোমার হলো আবিষ্কারককে তোমাদের বইয়ে দেয়া নাই, আমরা এটা একটু জেনে রাখতে পারি আমাদের সুবিধার্থে। ঠিক আছে, আমরা এটা একটু জেনে রাখবো, সেটা হলো মনে রাখবা, রবার্ট ব্রাউন নামে একজন তোমার হলো বিজ্ঞানী ছিলেন, তিনি সর্বপ্রথম আসলে নিউক্লিয়াস দেখতে পান এবং এর নামকরণ করেন। সেটা কত সালে আমরা একটু লিখি, হ্যাঁ একটু লিখি, এখানে একটু স্টার চিহ্ন দিয়ে তোমরা আমার সাথে সাথে লিখে রাখতে পারো যে 1831 সালে রবার্ট ব্রাউন, বিজ্ঞানীর নাম কি, রবার্ট ব্রাউন, আমাদের এই নিউক্লিয়াসটা সর্বপ্রথম দেখতে পান। রবার্ট ব্রাউন নিউক্লিয়াস দেখতে পান সর্বপ্রথম। তাহলে রবার্ট ব্রাউন কি করে, সর্বপ্রথম নিউক্লিয়াস দেখতে পান, নিউক্লিয়াস দেখতে পান, নিউক্লিয়াস দেখতে পান এবং এর নামকরণ করেন, এবং এর নামকরণ করেন। এটা বইয়ের বাইরে, ঠিক আছে,
নামকরণ করেন। এই তো, এই হলো জাস্ট এই পর্যন্ত। এটা একটু বেসিক, একটু বাইরে থেকে বললাম, তোমাদের বই যদি দেয়া নাই তারপর একটু জেনে রাখলা। স্যার আমাদের এই চ্যাপ্টারটা নাই যাদের তারা, আচ্ছা লাইভে বলছে জিন একটু বুঝতে চাই। আচ্ছা জিন কি? জিন হলো তোমার বংশগতির ধারক ও বাহক, এটাও ঠিক আছে। এটাই মূলত ক্রোমোজোমের ভিতরে থাকে। এই মূলত আমাদের যে এই যে বৈশিষ্ট্যগুলো, বিশেষ করে আমার গায়ের কালারটা কেমন হবে, আমার তোমার হলো হাইটটা কেমন হবে, এইগুলো সবকিছু আসলে জিন মূলত নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, সবকিছুই এই জিনের কারণে হয়ে থাকে। আর আমাদের বডিতে জিনের অসংখ্য সংখ্যা রয়েছে। আর আমরা জানি যে আমরা যারা প্রাণী, ওকে, এবং যারা হলো তোমার হলো বিশেষ করে মানুষ ছাড়া যারা চার পায়া প্রাণী আছে, তারা মূলত কি ডিএনএ বহন করে থাকে সাধারণত। এছাড়াও অনেক তোমার ছোট ছোট মাইক্রোবস আছে, অণুবীক্ষণ তোমার হলো অণুজীব আছে, আণুবীক্ষণিক জীব আছে, যারা হলো মূলত অনেকে আরএনএও বহন করে থাকে। আমরা মূলত আমাদের দেহের মধ্যে আরএনএ এবং ডিএনএ দুটাই আছে। আচ্ছা, জিনের কথা যদি এক্স্যাক্টলি সংজ্ঞা বলতে চাই, ডিএনএর একটা অংশ যেটা হলো আমাদের বংশগতির মৌলিক একক হিসেবে কাজ করে। ওকে, এতটুকু লিখলেও তোমার চলবে। আর পিতামাতা থেকে সন্তানের মানে সন্তানের শারীরিক গঠন, বৈশিষ্ট্য নির্ধারণ করে থাকে। তাহলে আমরা জিন বলতে বুঝবো কি, যে ডিএনএর একটা অংশ যা বংশগতির মৌলিক একক হিসেবে কাজ করে। এটা লিখে রাখতে পারো, যদিও তোমাদের বইয়ের বাহিরে। হ্যাঁ, এটাকে জিন, জিনের বানান কিন্তু বরকা জয় বয় দিও না আবার, সেই জিন না কিন্তু। জিন আমরা বলতে বুঝবো জিন হলো ডেফিনেটলি কিসের একটা অংশ? ডিএনএ। ঠিক আছে, ডিএনএ এর একটি অংশ, ডিএনএ এর একটি অংশ, তাই না? ডিএনএ এর ফুল ফর্ম তো জানো তোমরা, ডিএনএ একটি অংশ। আচ্ছা, নতুন পেজে লিখি। ওকে, জিন ভালো করে লিখি। জিন হলো ডিএনএ এর একটি অংশ, ডিএনএ এর একটি অংশ যা জীবদেহের বংশগতির একক হিসেবে কাজ করে। জীবদেহের বংশগতির কি মৌলিক একক হিসেবে, বংশগতির মৌলিক একক হিসেবে কাজ করে। আচ্ছা, এখানে মূলত কাজটা হলো যে আমরা ডিএনএ এর ফুল ফর্ম তো জানি, একটু ফুল ফর্ম গুলো একটু লিখে নেই, তাহলে আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আজকে অনেকগুলো একটু ফুল ফর্ম বলি। একটা হলো ডিএনএ, ডিএনএ এর ফুল ফর্ম হলো ডিঅক্সি, বাংলায় লিখি তোমাদের জন্য যেহেতু ছোট মানুষ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ আমরা জানি যে যখন কোনো জায়গায় ক্রাইম হয়, তখন এই ডিএনএ দিয়ে আমরা আসলে ক্রিমিনালকে ধরতে পারবো, কারণ আমার ডিএনএ কখনোই তোমার সাথে মিলবে না। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ডিএনএ আলাদা। ওকে, আমার ফ্যামিলির ডিএনএ সাথে আমার সিমিলার ডিএনএ কিছু মিলবে, কিছু জায়গায় মিলবে, বাট আমার ডিএনএ শুধু আমার সাথেই মিলবে। ঠিক আছে, আচ্ছা, আরএনএ এর ফুল ফর্ম কি? আরএনএ এর ফুল ফর্ম হলো রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, ওকে, এই তো গেল। ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ এর ফুল ফর্ম হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এরপরে তোমাদের বইয়ে যেহেতু আমরা শক্তি নিয়ে আজকে আলোচনা করছিলাম, আমরা জানি যে এটিপি তৈরি হয় আমাদের বডিতে, রাইট? এখন এটিপিটা আসলে তৈরি হয় কিভাবে? এই যে আমরা যে খাবার খাচ্ছি, খাবার খাওয়ার কারণে আমরা শক্তি পাচ্ছি, এই শক্তিটা আসলে কিভাবে আসে? দেখো, আমাদের একটা বিক্রিয়া হয়, সেটা হলো এডিপি প্লাস পিআই। আমি বাংলা বলে দিচ্ছি, দাঁড়া ওয়েট। এটিপি তৈরি হয়। ঠিক আছে, দুইটার ফর্ম আমি বলে দিচ্ছি। এডিপি এর ফুল ফর্ম হলো অ্যাডিনোসিন ডাইফসফেট।
কয়টা ফসফেট? এখানে পি মানে হলো ফসফেট। কয়টা ফসফেট থাকে? এডিপিতে 2টা ফসফেট থাকে, এই জন্য এটার নাম হলো ডাইফসফেট, এডিনোসিন ডাইফসফেট। ঠিক আছে। আচ্ছা, পিআই বলতে এখানে কি বোঝায়? পিআই বলতে বোঝায় ইনঅর্গানিক, ইংলিশে আগে একবার লিখি, ইনঅর্গানিক ফসফেট, ইনঅর্গানিক ফসফেট, ফসফেট। ঠিক আছে, এটাকে বাংলায় যদি বলি, ইনঅর্গানিক মানে হলো অজৈব। ইনঅর্গানিক মানে কি? অজৈব ফসফেট, জৈব না, ঠিক আছে, অজৈব ফসফেট, অজৈব ফসফেট। আচ্ছা, আর এখানে এটিপি বলতে কি বোঝায়? এটিপি মানে হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি মানে কি? এটিপি মানে হলো অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবং মজার বিষয় হলো এটিপির আরেকটা নাম আছে। ঠিক আছে, এটিপির আরেকটা নাম হলো তোমার, এটাকে আমরা বাংলায় বলতে পারি জৈব মুদ্রা। কি মুদ্রা? জৈব মুদ্রা, অথবা ইংলিশে এটাকে বলতে পারি বায়োলজিক্যাল কয়েন, বায়োলজিক্যাল কয়েন। ঠিক আছে, বায়োলজিক্যাল কয়েন। এটার কারণেই মূলত আসলে আমরা এই যে চলাচল করতে পারি, এত কাজ করতে পারি, সবকিছু এটার কারণে হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে জিন বলতে বুঝছি, জিন হলো তোমার একটা ডিএনএ এর অংশ, ঠিক আছে, যেটা মূলত আমাদের কি করে? যেটা মূলত আমাদের বংশগতির সবকিছু নিয়ন্ত্রণ করে, ধারণ করে। ঠিক আছে, জিন হলো বংশগতির ধারক ও বাহক। এই জিনের কারণে আসলে আমাদের মানুষের থেকে আরেকটা মানুষের মধ্যে এত পরিবর্তন কি লক্ষ্য করা যায়। কিছু মানুষ দেখতে একটু অন্যরকম, কিছু মানুষ দেখতে অনেক লম্বা, কিছু মানুষ দেখতে অনেক একদম ছোট বামনের মতো, এই জিনের কারণে আলটিমেটলি। আচ্ছা, এরপরে এলো এটা বুঝাইলাম যে ডিএনএ যেহেতু আমাদের আছে, ঠিক আছে, যেহেতু জিন কথাটা আসছে, ডিএনএ ফুল ফর্ম হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ মানে হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। আর গতদিনে তোমরা শক্তির কথা পড়ছো, আজকে শক্তি কথাটা আসছে যেহেতু, এখানে শক্তি আমাদের কিভাবে তৈরি হয়? এডিপি প্লাস পিআই, পিআই বলতে ইনঅর্গানিক ফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যদি একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় তখন আসলে 3টা ফসফেট পাই আমরা, এটাকে বলি এটিপি। এটিপির ফুল ফর্ম কি পাবো আমরা? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, 3টা ফসফেট থাকবে। আচ্ছা, এই এটিপির আবার আরেকটা নাম আছে, সেটা হলো কি জৈব মুদ্রা বলা হয় বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়। এটার কারণেই মূলত আমরা কাজ করার শক্তি পাই। সারাদিন ধরো মনে করো দুপুরে খাইছো, এরপরে ধরো মনে করো রাত পর্যন্ত খাওনি, তারপর যে তুমি কাজ করতে পারতেছো, এই যে খাবার কারণে যে তুমি এটিপি তৈরি করতে পারছো বডিতে, ওই এটিপি আসলে খরচ হচ্ছে, খরচ হচ্ছে, খরচ হচ্ছে, তারপর একটা সময় এটিপি হারায় যাচ্ছে, কমে কমে যাচ্ছে, তখন তুমি টায়ার্ড হয়ে যাও। এই ছিল, ঠিক আছে, আমাদের পড়াশোনা। এই যে এইচডব্লিউটা, এইচডব্লিউটা তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা তুলে নিতে পারো। ঠিক আছে, তুলে তোমরা কোথায় অ্যান্সার লিখবা, এই দেখো এই ঘ নাম্বারটা তোমার মতো করে তুমি গুছায় বানায় লিখবা। এ নাম্বার চিত্র, উদ্দীপকের চিত্রটা, এই চিত্রটি, ঠিক আছে, উদ্দীপকের চিত্রটা কি? সরি সরি সরি, উদ্দীপকের চিত্রটা ব্যাখ্যা করতে হবে, মানে কি নিউক্লিয়াসের চিত্র, এই তো, তাই না? এই নিউক্লিয়াসের চিত্রটা সুন্দর করে গঠন বর্ণনা করবা, কোথায় তোমার হলো নিউক্লিয়ার মেমব্রেন আছে, কোথায় তোমার হলো নিউক্লিয়ার রন্ধ্র আছে, কোথায় তোমার হলো নিউক্লিওলাস আছে, বা নিউক্লিয়াসের কাজ কি, নিউক্লিওপ্লাজমের কাজ কি, ক্রোমাটিন তন্তুর কাজ কি, বা তন্তুটা কি, সুন্দর করে চিত্র এঁকে বর্ণনা করবা। কোষ প্রাচীরের গুরুত্ব কত ক্লাস থেকে একটু কষ্ট করে পড়বা। আর এই অংশটার বংশগতি ধারক ও বাহক বলা হয় কেন? ক্রোমাটিন তন্তু, মাত্র ব্যাখ্যা করলাম, এটা তোমরাও পড়ছো। সুন্দর করে লিখে তোমার যে ক্লাস 6 এর যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে ছবি তুলে কষ্ট করে একটু আমার নামটা মেনশন করে, ঠিক আছে, এটা দিবা। এবং আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে এটাও তোমরা আমাকে সেই গ্রুপের মধ্যে জানাতে পারো, যে আজকের ক্লাসটা কেমন লেগেছে, বা ক্লাসে কি পরিবর্তন করা দরকার, ক্লাসে কোনো টপিক বুঝতে অসুবিধা হয়েছে কিনা, ওভারঅল তুমি তোমার একটা ফিডব্যাক তোমাদের গ্রুপে জানাতে পারো। ঠিক আছে, আর কারো কোনো কিছু কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো, কোনো কিছু লাগবে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা। স্যার আমাদের শেষের 7 অধ্যায়ের উপর পরীক্ষা হবে, ওকে, আমি মেনশন করলাম, এটা তুমি একটু কষ্ট করে গ্রুপে জানাবা। জানার পর, ঠিক আছে, আমি এটা আমাদের কি বলে টিমের সাথে কথা বলবো, শেষের দিকে যে 7টা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাদের সাথে ক্লাস নেওয়ার, অথবা আমাদের যে টিচার্স আছে আমরা সবাই মিলে দরকার হলে রেকর্ড ক্লাস তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, যাতে তোমার যখন প্রয়োজন হবে তখন তুমি ক্লাসটা দেখে নিতে পারো। ওকে,
ওকে, এটা একটু কষ্ট করে একটু তোমার মেসেজ জানাবা। খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ আদিল। ওকে, যে কোনো সমস্যায় আমাদের টিমকে জানাবা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর প্লিজ আজকে এই এইচডাব্লিউটা তোমরা একটু কষ্ট করে বানায় লিখবা, লিখে তোমাদের ক্রিয়েটিভিটি তুমি যে কতটুকু বানায় লিখতে পারো এটা একটু কষ্ট করে আমাদেরকে দেখাবা, আমি খাতাটা দেখবো আর গ্রুপে জানাবা আর ক্লাসের ফিডব্যাক। ওকে, তো আজকের মতো এখানে বিদায়। আর কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন? থ্যাংক ইউ যারা ভালো বলেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে আরওয়া, ওকে নেক্সট দিন তোমাদের সাথে দেখা হলে তোমরা যদি ঠিকঠাক মতো বাড়ি কাজ দিতে পারো, আর নেক্সট দিন আমি কুইজ দিব নেক্সট লেকচারের উপরে বা নেক্সট কোনো চ্যাপ্টারের উপরে, তখন যদি তোমরা সব পারো, ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে গান শোনাবো। ওকে, ডান। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।